তো বন্ধুরা শুনতে পেলেন এই ভিডিওটা। এবং এই রিকভারি এজেন্ট একা নয়, দুজন এসেছিলেন, দুজন। আরেকটা অ্যাড্রেস দেওয়া আছে, ওই অ্যাড্রেসটাও তো আপনাদের। আপনি একটা কেন 10টা অ্যাড্রেসে আসুন, সেটা কোনো ব্যাপার নাই, কিন্তু কথা হচ্ছে আপনি না জানিয়ে না ইনফরমেশন দিয়ে ডাইরেক্ট চলে আসছেন এইভাবে। তাতে কি আছে বলুন, কি কোনো প্রবলেম হয়েছে স্যার? হ্যাঁ, কোনো প্রবলেম হয়েছে নাকি? প্রবলেম তো অবশ্যই থাকবে না দাদা, না জানিয়ে আপনি বাড়িতে ডাইরেক্ট চলে আসছেন, আচ্ছা এটা তো প্রবলেমেরই ব্যাপার না। আচ্ছা এসে আসুন, সেটা কোনো ব্যাপার নাই, কিন্তু কথা হচ্ছে আপনি না জানিয়ে না ইনফরমেশন দিয়ে ডাইরেক্ট চলে আসছেন এইভাবে। তাতে কি আছে বলুন, কি কোনো প্রবলেম হয়েছে স্যার? হ্যাঁ, কোনো প্রবলেম হয়েছে নাকি? প্রবলেম তো অবশ্যই থাকবে না দাদা, না জানিয়ে আপনি বাড়িতে ডাইরেক্ট চলে আসছেন, আচ্ছা এটা তো প্রবলেমেরই ব্যাপার না। আচ্ছা আপনি আমার সাথে যোগাযোগ, এই তো আপনি ফোন করলেন ওখানে দাঁড়িয়ে, যখন ফোন নাম্বার হ্যাঁ 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 তখন ফোন হলো, অথচ যখন জানানোর কথা তখন আপনি না জানিয়ে চলে আসছেন। আমার কাছে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ করেননি, মেল করেননি, সেগুলোও তো করতে পারতেন কন্ট্যাক্ট করার জন্য। আপনার তো আউটস্ট্যান্ডিং মেল তো আপনার ইয়েতে যায় তো স্যার। আউটস্ট্যান্ডিং মেলের কথা বলিনি, আমি বলেছি আপনি যে যোগাযোগ করে তারপর তো আসবেন আমার সাথে কন্ট্যাক্ট করে, যে আমি কখন থাকছি না থাকছি, আচ্ছা কোথায় দেখা করতে পারবো না পারবো, এগুলো কোনো কন্ট্যাক্ট করছেন না, ডাইরেক্ট চলে আসলেন বাড়িতে। তাহলে আপনি ইয়ে করুন, আর যাওয়ার তো প্রশ্ন নেই। আপনার যখন যদি মিট করতে হয় বা কিছু করতে হয়, আপনি আমাকে ফোন করুন, আমি মিট করে নেবো, কোনো অসুবিধা না নেই। না, আমি কেন ফোন করব, ব্যাপারটা আপনি যোগাযোগ করতে চাইছেন, আপনি তো কন্ট্যাক্ট করবেন আমার সাথে না। আপনার যেটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেওয়া আছে ওখানে তো আমরা যাবোই স্যার। আপনি তো অবশ্যই আসতে পারেন, কিন্তু তার তো আরবিআই গাইডলাইন অনুযায়ী কিছু নিয়ম কানুন আছে, যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আসতে হবে, কাস্টমারকে জানিয়ে আসতে হবে, তার সাথে কন্ট্যাক্ট করে, তার সাথে অ্যাডজাস্টমেন্ট করে, টাইম অ্যাডজাস্টমেন্ট করে তারপরে আসতে পারবেন। আপনি তো রিজার্ভ ব্যাংকের গাইডলাইন বলছেন, তো রিজার্ভ ব্যাংকের গাইডলাইন সকাল 8টা থেকে রাত্রি 7টার মধ্যে আমরা যে কোনো টাইমে আসতে পারে, না জানিয়ে কাস্টমারকে তো জানানোর প্রশ্ন নেই। কাস্টমারের অ্যাড্রেসে গিয়ে আমরা ওখান থেকে কন্ট্যাক্টিবিলিটি নেব, আর যাওয়ার প্রশ্ন নেই। এই যে আপনি কাস্টমারকে না জানিয়ে তার বাড়িতে যখন ইচ্ছে আপনি আসতে পারেন। হ্যাঁ, কি আপনার কি প্রবলেমটা হচ্ছে স্যার একটু বলুন। প্রবলেমটা এটা যে আমি তো আপনি যখন আমার সাথে ফোনেও কথা বললেন তখনও কিন্তু আপনি জানাননি যে আমার বাড়িতে আপনারা গেছিলেন। না না, পরে আমি জানতে পারলাম, পরে আমার ডাউট মনে হলো যখন আমার মেয়ে আমাকে বললো যে বাড়িতে এরকম লোক এসেছিল, তখন আমার ডাউট মনে হলো, আমি আপনাকে কল ব্যাক করলাম। এখন আপনার মেয়ের সাথে তো আমার কথা হয়নি, একজন ভদ্রমহিলা এসেছিল, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার ছিল, কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে আচ্ছা আচ্ছা একটু জানিয়ে আসুন দয়া করে, অনুগ্রহ করে। আপনি আর যাওয়ার প্রশ্ন নেই, ঠিক আছে, আর যাওয়ার প্রশ্ন নেই। আপনি ফোনে কমিউনিকেশন করে নেবেন, আমার নাম্বার সেভ করে রাখুন, আমি আপনাকে বললাম। তো 100 বার আমি তো কমিউনিকেশন করার জন্য রেডি আছি, আমি তো এত মেল করছি, মেসেজ করছি, আপনার ফোন আমি রিসিভ করছি। না 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 না, আমি তো কোথাও পালিয়ে যাইনি না। না না না, আপনি ওই নেগেটিভ কথা বলছেন কেন? কন্ট্যাক্টিবিলিটি নিয়ে তো কোনো প্রবলেম নেই। কি হয় বলুন তো, দেখুন আমি একটা কথা বলছি, কিন্তু কি ব্যাপারটা কি হয় দেখুন, এইসব লিগালি ব্যাপারগুলো তো আমি যে লোন হোক, ক্রেডিট কার্ড হোক, এটা তো আমার সাথে কথা বলার কথা না। কিন্তু না জানিয়ে যদি বাড়িতে চলে গেলেন, সেখানে কেউ আমি নেই, এখানে তো বাড়ির লোক আপনাকে সেই ইনফরমেশন বা কিছু জানাতে পারবে না। তো বন্ধুরা শুনতে পেলেন এই ভিডিওটা। এবং এই রিকভারি এজেন্ট একা নয়, দুজন এসেছিলেন, দুজন আমার বাড়িতে এসেছিলেন যে সময় আমি বাড়িতে উপস্থিত ছিলাম না। দেখুন এই ভিডিওতে উনি কি বললেন। উনি বললেন, ওনাকে যখন আমি বলছি যে আপনারা আমাকে না জানিয়ে কি করে বাড়িতে আসলেন, আমার সাথে তো কন্ট্যাক্ট করবেন, যেভাবে হোক, সোশ্যাল মিডিয়া হোক, আপনি হোয়াটসঅ্যাপে হোক, ইমেল করে হোক, আপনি ফোন করে হোক, আমার সাথে তো কন্ট্যাক্ট করবেন। আপনারা কিন্তু সেরকম কোনো কন্ট্যাক্ট করেননি, আপনারা ডাইরেক্ট বাড়িতে এসেছেন। উনি কি করলেন, উনি কিন্তু কথাটাকে ঘোরাবার চেষ্টা করলেন। উনি বললেন এই টাইম থেকে এই টাইমের মধ্যে আসতে পারি, আমাদের অথরাইজ দেওয়া হয়েছে। আমি কিন্তু সেই প্রসঙ্গে বলিনি, কারণ উনি বুঝতে পেরেছেন, উনি ভুল করেছেন, এবং সেই ভুলটা ধরানোর আমি চেষ্টা করছি। উনি সাথে সাথে কি করলেন, খুব চালাকি করে, হ্যাঁ আপনারা কথাগুলো শুনলেন, দেখলেন, খুব চালাকি করে কিন্তু সেই প্রসঙ্গটাকে বাদ দিয়ে অন্য প্রসঙ্গ টেনে আনার চেষ্টা করলেন। এটাই হয়, কিন্তু যখন আপনার কাছে প্রপার নলেজ থাকে, আপনি আরবিআই গাইডলাইন সম্পর্কে জানতে পারেন বা জানেন, এবং সেটা যখন সামনের এজেন্ট বুঝতে পারে, তখন কিন্তু সে নিজের ভুলটাও সে বুঝতে পারে যদি কোনো ভুল করে থাকে। তো এই জন্য বললাম, আরবিআই গাইডলাইন সম্পর্কে আপনি জানার চেষ্টা করুন যে এই গাইডলাইন কি কি আছে।
তাহলে আমার মনে হয় আপনার অনেকের সাথে যে দেখবেন অনেকে রিকভারি এজেন্ট এসে দুর্ব্যবহার করছে, এই করছে সেই করছে, সেগুলো করার সুযোগ পায় না। কেন পায় না জানেন? যখন সেই এজেন্ট প্রপার জানতে পারে যে সামনের যে ব্যক্তি আছেন, যে যিনি ডিফল্টার আছেন, উনি আরবিআই গাইডলাইন সম্পর্কে ওয়াকিবহাল আছেন, মানে জানেন, তো তখন তার সাথে কিন্তু কোনো রকম দুর্ব্যবহার করার সাহসটা সে করতে পারে না, কারণ জানে সে সেরকম কিছু করলে তাহলে হয়তো নেক্সট স্টেপ হিসাবে সেই সামনে যে ব্যক্তি তার বিরুদ্ধে পুলিশে থানায় যেতে পারে, আরবিআইতে গিয়ে অভিযোগ জানাতে পারে, অনেক পদক্ষেপ আছে সেগুলো নিতে পারে। দেখুন আপনাদের একটা কথা বলছি, রিকভারি এজেন্ট আপনার বাড়িতে অবশ্যই আসতে পারে, অবশ্যই আসতে পারে, কারণ আপনি ডিফল্টার, আপনি পয়সা দিতে পারছেন না, আপনি ক্রেডিট কার্ড পার্সোনাল লোনের পয়সা দিতে পারছেন না, তো ব্যাংক বা এনবিএফসি কোম্পানি যে আছে সে একজন এজেন্সিকে হয়তো দায়িত্ব দিতে পারে যে আপনার সাথে কথা বলার জন্য, এবং সেই এজেন্সি আপনাকে ফোন করতে পারে, কিন্তু তারও কিছু নিয়ম কানুন আছে, তার কিছু নিয়ম কানুন আছে, যেমন ন্যাশনাল হলিডের দিন সে ফোন করতে পারে না, সে যোগাযোগ করতে পারে না আপনার সাথে। সকাল থেকে বিকালের মধ্যে একটা টাইম আছে, সেই টাইমের মধ্যেই সে আপনার বাড়িতে হোম ভিজিটে আসতে পারে, এটা বাস্তব সত্যি কথা। কিন্তু সে আসার আগে আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে কথা বলবে, এবং প্রপার টাইম অ্যাডজাস্ট করে আপনার সাথে দেখা করতে আসতে হবে। এই নয় যে আমার যখন ইচ্ছে হলো আপনার সাথে দেখা করতে চলে আসলাম বাড়িতে, এইভাবে কখনো আসতে পারে না, কোনো রিকভারি এজেন্ট এইভাবে আসতে পারে না। আরবিআই গাইডলাইনে প্রপার বলা আছে যে যে ব্যক্তি ডিফল্ট হয়েছেন তার সাথে এজেন্সি যোগাযোগ করবে, টাইম অ্যাডজাস্ট করবে, এবং সে যদি বাড়িতে দেখা না করে বাড়ির নিকটবর্তী কোনো স্থানে দেখা করতে চায় তাহলে সেখানে এসেও সে দেখা করতে পারে। তো কথা হচ্ছে সেইভাবে যোগাযোগ করে আসবে, এবং শুধু তাই নয়, বাড়িতে যখন আসবে সে কিন্তু যিনি লোন নিয়েছেন বা যিনি ডিফল্ট করেছেন সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ফ্যামিলি মেম্বার, তার ওয়াইফ হোক, তার ফ্যামিলি মেম্বার, তার আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাউকেই সেই লোনের ব্যাপারে কোনো কিছু জানাতে পারে না, কোনোভাবেই জানাতে পারে না কোনো কিছু। তো এই গাইডলাইন গুলো অনেক সময় দেখা যায় রিকভারি এজেন্টটা ফলো করে না। কখন ফলো করে না? যখন জানতে পারে যে সামনের ব্যক্তি কিছুই জানে না। কিন্তু প্রপার যদি আপনার কাছে সেই নলেজ গুলো থাকে তাহলে কিন্তু সেই এজেন্ট যে আছে সে কিন্তু সেই গাইডলাইন গুলো ফলো করে। এবং শুধু তাই নয়, যে এজেন্ট আসবে তার কাছে প্রপার আই কার্ড থাকতে হবে। তিনি এজেন্সি থেকে বা ব্যাংক থেকে আসতেই পারেন, কিন্তু তার কাছে প্রপার আই কার্ড থাকতে হবে, এবং তার কাছে অথরাইজ লেটার থাকতে হবে। অথরাইজ লেটার মানে জানেন? অথরাইজ লেটার মানে হলো, ধরুন আপনি আপনার একটা ব্যাংক থেকে আপনি ক্রেডিট কার্ড নিয়েছেন, সেই টাকা আপনি দিতে পারছেন না, আপনি ডিফল্ট করেছেন, তো ব্যাংক হয়তো এজেন্সিকে বা কোনো এজেন্টকে আপনার বাড়িতে দেখা করতে পাঠিয়েছে, বা সেই এজেন্সি হয়তো সেই এজেন্টকে আপনার সাথে দেখা করতে পাঠিয়েছে, কিন্তু সেই যে বাড়িতে আপনার সাথে দেখা করতে পাঠিয়েছে তার তো একটা অথরাইজ লেটার থাকবে। এবার বলতে পারে তারা যে অথরাইজ লেটার, অনেক সময় আমার সাথে এরকম হয়েছে যে বলছে যে অথরাইজ লেটার বলে কিছু হয় না, অথরাইজ লেটার কি আমরা সব ব্যক্তি, এইগুলো কোনো কথাই নয়, এগুলো হলো অজুহাত। একটা কথা মাথায় রাখুন, আপনি নিজে ভেবে দেখুন, ব্যাংকে বা একটা এজেন্সিতে কয়েকশো লোক কাজ করে, কিন্তু তাদের কাছে কি প্রপার মানে অধিকার চলে আসলো নাকি যে আপনার বাড়িতে যখন তখন চলে আসবে, বিনা ডকুমেন্টসে চলে আসবে? এরকম ভাবে আসতে পারে না কখনো। তাদের অথরাইজ করবে যে হ্যাঁ ভাই এর কাছে এর বাড়িতে যাও, গিয়ে কথা বলো, তো তারটা তো অথরাইজ লেটার হবে। সেই অথরাইজ লেটার তাদেরকে আপনাকে দেখাতে হবে, তার কাছে আই কার্ড থাকবে, সে ডিআরএ লাইসেন্স করেছে কিনা সেটা থাকতে হবে। তো অনেক কিছু প্রপার গাইডলাইন ফলো করতে হয়। এই নয় যে আপনার বাড়িতে যখন তখন চলে আসলাম, যা ইচ্ছা বললাম, আপনি বাড়িতে নেই, কারণ আপনার ফ্যামিলি মেম্বারকে, এইভাবে হয় না কখনো। রিকভারি এজেন্ট এইভাবে আসতে পারেন আপনার বাড়িতে। তো যদি কখনো, দেখুন আমি কিন্তু ওনার সাথে ভালোভাবে কথা বলেছি, উনিও ভালোভাবে কথা বলেছেন। কেন বলেছেন? কারণ উনি বুঝতে পেরেছেন যে আপনার প্রপার নলেজ আছে আরবিআই গাইডলাইন সম্পর্কে, যে কারণে কিন্তু উনি আমাকে ভুলভাল কিছু বোঝাতে পারেননি। উনি চেষ্টা করেছিলেন একটু এদিক ওদিক করে কথা বলা, বোঝানোর চেষ্টা, কিন্তু সেটা পারেননি। কেন? কারণ আমি ওই যে বললাম, আমি বললাম আপনি আমার সাথে যোগাযোগ। আর শুধু তাই নয়, উনি আমার বাড়িতে এসে যখন ওখানে দাঁড়িয়ে যখন আমাকে ফোন করছেন, তখনও কিন্তু একবারও বলেননি যে উনি বাড়িতে এসছেন, তখনও কিন্তু, কারণ দেখলেন তো ফোনে উনি কিন্তু তাই বললেন। আমি কিন্তু ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে, আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়েও যখন ফোনটা করলেন, তখনও তো আপনি বললেন না যে আপনারা বাড়িতে এসছেন আমার। তো কথা হচ্ছে ওনারা ভুল করেছেন, সেই ভুলটা উনি বুঝতে পেরেছেন, আর সেই ভুলটা আমি ধরাতে পেরেছি এই কারণে যে আমি আরবিআই গাইডলাইন সম্পর্কে জানি। তো এই জন্য বলছি, দেখুন ভয় পাবেন না। যদি আপনার কাছে টাকা থাকে,
যদি আপনার কাছে টাকা থাকে তো ফুল পেমেন্ট করে এই ঝামেলা থেকে বেরিয়ে আসুন। যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে অল্প অল্প করে টাকা জোগাড় করার চেষ্টা করুন। কারণ আপনি এখন ডিফল্ট করেছেন, 3 মাস পর আপনার এনপিএ হয়ে যাবে 92 ডেজের পর, তারপর 6 মাস 9 মাস 1 বছর পর আপনার অ্যাকাউন্ট রাইট অফ হবে। এইভাবে কিছু কিছু ভাবে হয়, তারপর আপনার বিরুদ্ধে লিগালেও যেতে পারে ব্যাংক। কিন্তু তারও অনেক পদ্ধতি থাকে, অনেক নিয়ম কানুন থাকে, অনেক গাইডলাইন থাকে। তো দেখুন, একটা কথা মাথায় রাখবেন যে আপনি যখন ডিফল্ট করেছেন, আপনার এখন ইনকাম নেই, আপনার ব্যবসা নেই, হ্যাঁ, সমস্ত কিছু, আপনার এখন আর্থিক অবস্থা খারাপ বা আপনার মেডিকেল ইস্যু আছে, আপনার ফ্যামিলিতে কোনো মেডিকেল ইস্যু আছে, সেগুলো আপনি ব্যাংকে জানান মেলের মাধ্যমে আপনার সাথে কি হয়েছে না হয়েছে। যে রিকভারি এজেন্ট আসা মানে এই নয় যে আপনি ভয় পাবেন, আর রিকভারি এজেন্ট আসা মানে এই নয় যে সে আপনার সাথে দুর্ব্যবহার করবে, সেরকম কিন্তু নয়। বেশিরভাগ রিকভারি এজেন্টই আপনার সাথে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করে বা করবে। কিন্তু হ্যাঁ, বাই চান্স তার মধ্যে হয়তো 2-1 হয়ে যেতে পারে যারা হয়তো আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে। কিন্তু সেই দুর্ব্যবহারটা যদি করে, প্রপার যদি আপনার কাছে নলেজ থাকে, তাহলে আমি একটা কথা বলবো, কল রেকর্ডিং রাখবেন। কারণ ওইটা একটা প্রুফ হিসাবে কাজ করে। ভিডিও রেকর্ডিং করবেন, হাতে মোবাইল নিয়ে ভিডিও রেকর্ডিং করবেন। যদি সে ভিডিও রেকর্ডিং করতে কোনো রিকভারি এজেন্ট বাধা দেয়, তাহলে তাকে বলবেন যে আপনাদের ব্যাংকে বা এজেন্সিতেও তো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, সেগুলো কি সবাইকে জিজ্ঞাসা করে রেকর্ডিং করছেন তো না? তাহলে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার সম্পূর্ণ অধিকার আছে রেকর্ডিং করার, আর আপনারা তো ভয় পাবার কি আছে? আপনি যদি কোনো অন্যায় বা কোনো খারাপ কিছু করে না থাকেন, আপনি যদি অথরাইজ পার্সন হয়ে থাকেন, তাহলে ক্যামেরা দেখে ভয় পাবার কি আছে? তো ভিডিও রেকর্ডিং করবেন। যদি আপনার সাথে কেউ দুর্ব্যবহার করে, বাড়িতে যদি সিসি ক্যামেরা থাকে, তার তো ফুটেজ আপনার কাছে থাকছেই। এবং কেউ যদি কোনো রিকভারি এজেন্ট যদি আপনার সাথে মিসবিহেভ করে, আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনার সাথে গালিগালাজ করে, আপনার ফ্যামিলি মেম্বারকে অপমান করার চেষ্টা করে, বা আপনার আশেপাশের লোকজনকে আপনার লোনের ব্যাপারে সমস্ত কিছু জানানোর চেষ্টা করে, যেগুলো উচিত নয়, যেগুলো আরবিআই গাইডলাইন অনুযায়ী কখনোই করতে পারে না তারা, কিন্তু এই নিয়ম ভেঙে যদি তারা এইসব করে, তাহলে আপনি থানাতে গিয়ে অবশ্যই তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন। এবং প্রুফ রাখতে হবে, রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং বা ভয়েস রেকর্ডিং এর প্রুফ রাখতে হবে। এবং সেই রেকর্ডিং এবং ভয়েস রেকর্ডিং হোক বা ভিডিও রেকর্ডিং হোক, সেই প্রুফ সহ আপনি থানায় গিয়ে কমপ্লেন করুন। এবং তারপরে সেই ব্যাংকের মেল আইডি আছে, নোডাল অফিসার আছে, প্রত্যেক ব্যাংকের দেখবেন নোডাল অফিসার থাকে। নোডাল অফিসারের ইমেল আইডি যদি আপনার জানা না থাকে, গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন, খুব সহজে পেয়ে যাবেন। নোডাল অফিসারকে প্রুফ সহ আপনি কমপ্লেন করুন। যদি এবং তারপর দেখবেন সেখান থেকে ফোন আসছে এবং আপনার কাছ থেকে প্রপার সমস্ত কিছু জানার চেষ্টা করবে সেই ব্যাংক বা এনবিএফসি কোম্পানির তরফে, আপনি সমস্ত কিছু জানান প্রমাণ সহ। তারপরেও যদি ব্যাংক যদি বা এনবিএফসি যদি অস্বীকার করে, অনেক সময় এটা আমার সাথেও হয়েছে কয়েকবার, যে তারা সম্পূর্ণ অস্বীকার করে যে এ তো আমার এজেন্ট নয়, আমরা তো আপনার ফিল্ড ভিজিট শুরুই করিনি, এরকম অনেকবার আমার সাথে হয়েছে। কমপ্লেন করার পর পুরো সম্পূর্ণ অস্বীকার করে। আমার দেখবেন না ভিডিওর নিচে অনেকে কমেন্ট করে, তাদের মধ্যে তো অনেকেই থাকে হয়তো রিকভারি এজেন্ট বা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানিতে কাজ করে, যারা আমার ভিডিও পছন্দ করে না, অথচ সার্চ করে করে আমার ভিডিও দেখবে এবং দেখে এসে অনেক কিছু উল্টোপাল্টা বলে। কালকেই আমি একটা কমেন্ট দেখলাম, উনি বলছেন যে আপনি ফেক এজেন্ট বলছেন কি করে? আরে ফেক এজেন্ট বলবো না কেন? কারণ যিনি এসেছে তাকে যদি ব্যাংক বলে দেয়, তার বিরুদ্ধে যখন আমি কমপ্লেন করছি, ব্যাংক বলে দিচ্ছে যে ভাই এ তো আমার এজেন্টই নয়, তাহলে তো সে ফেক এজেন্টই হলো, সে তো গুন্ডা বদমাশি হলো না। তো যাই হোক, তাদের সাথে আমি তর্ক বিতর্ক করতে চাই না। তো কথা হচ্ছে, যদি ব্যাংক প্রপার তাদের কোনো একজন এজেন্ট এসে খারাপ কিছু করলো, খারাপ ব্যবহার করলো, গালিগালাজ করলো, দুর্ব্যবহার করলো, সে ফোনে হোক বা হোম ভিজিটে এসে হোক, তার বিরুদ্ধে যখন আপনি কমপ্লেন করছেন এবং সেই এনবিএফসি বা ব্যাংক যদি অস্বীকার করে যে আমার এজেন্ট নয়, এই ফোন নাম্বার আমার দেন নয়, ইত্যাদি ইত্যাদি, এইভাবে যদি সম্পূর্ণ সে অস্বীকার করে এবং আপনার কাছে যদি সম্পূর্ণভাবে প্রুফ থাকে, সঠিক তথ্য প্রমাণ থাকে, সেই প্রমাণ সহ তারপরে নোডাল অফিস তারপরে গিয়ে আরবিআইতে গিয়ে কমপ্লেন করুন। দেখুন, প্রথমে আপনাকে ব্যাংক বা এনবিএফসিকে কমপ্লেন করতে হবে, তারা কি ব্যবস্থা নিচ্ছে সেটারও আপনার কাছে প্রমাণ রাখতে হবে, এবং সেই প্রমাণ সহ এবং আপনার কাছে যা কিছু প্রমাণ, তথ্য প্রমাণ আছে সমস্ত কিছু সহ আপনি তারপর আরবিআইতে গিয়ে কমপ্লেন করতে পারেন। এবং আমি একটা কথা বলতে পারি, আরবিআইতে যদি আপনি সঠিক তথ্য প্রমাণ সহ কমপ্লেন করতে পারেন, তাহলে কিন্তু আরবিআই থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া, কারণ আমার ক্ষেত্রে হয়েছে, ব্যবস্থা নিয়েছে। তো এর জন্য বললাম, ভয় পাবেন না, কোন রকম ভাবে ভয় পাবেন না। আপনি লোনে ডিফল্ট করেছেন বা ক্রেডিট কার্ডের পয়সা দিতে পারছেন না, তা বলে আপনি খারাপ মানুষ না। আপনি ভালো মানুষ ছিলেন এবং এখনো ভালো মানুষ। আপনি ভালো মানুষ বলেই আজকে আপনাকে ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন দিয়েছে।
আপনার প্রোফাইল ভালো ছিল বলেই এগুলো দিয়েছেন। আপনার প্রোফাইল যদি খারাপ থাকতো তাহলে আপনাকে দিত না। আপনি আশেপাশে খোঁজ নিয়ে দেখুন, অনেকেই কিন্তু পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড পায় না, কারণ তাদের প্রোফাইল ভালো নয়। তো আপনি প্রোফাইল ভালো, আপনি ভালো মানুষ তখনও ছিলেন, এখনো আছেন। ডিফল্ট হওয়া মানে এই নয় যে আপনি চোর হয়ে গেছেন, আপনি গুন্ডা হয়ে গেছেন, আপনি খারাপ লোক হয়ে গেছেন। আপনি তখনও ভালো ছিলেন, এখনো ভালো আছেন। তো এইসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে দিন। শুধু একটা কথা ফোকাস রাখুন যে কিভাবে এই খারাপ পরিস্থিতি থেকে আমি বেরিয়ে আসতে পারি। এবং আমি একটা কথা আপনাকে এনশিওর করে বলতে পারি, মানুষের জীবনে যেভাবে খারাপ সময় আসে সেইভাবে ভালো সময়ও আসে। তো আজকে আপনার লাইফে খারাপ সময় চলছে, তার মানে এই নয় যে ভালো সময় আসবে না। একটু সময় দিন, একটু সময় দিন, ঠিক আছে? পরিবার আছে আপনার, পরিবারের সাথে সময় দিন, তাদের সাথে হাসি খুশিতে থাকার চেষ্টা করুন। কারণ দেখুন, আপনি যদি খারাপ থাকেন তাহলে আপনার সেই এফেক্ট কিন্তু পরিবারের উপরও পড়বে, পরিবারের উপরও পড়বে। তো পরিবারকে যেভাবে আপনি আগে সময় দিতেন, যেভাবে তাদের সাথে কথা বলতেন, যেভাবে মিশতেন সবার সাথে, সেইভাবেই চলুন। নর্মাল ভাবে আপনার লাইফটাকে চালানোর চেষ্টা করুন। আপনার আর্থিক অবস্থা খারাপ, সেই আর্থিক অবস্থা খারাপের মধ্যেও অল্প অল্প করে টাকা জমানোর চেষ্টা করুন। এবং যখন সেই এনবিএফসি কোম্পানি বা ব্যাংকের তরফে আপনি যখন ভালো সেটেলমেন্টের অফার পাবেন, তো সেটেলমেন্ট করে এই ম্যাটারটা ক্লোজ করে দিন। তো এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি কোনো অন্যায় করেননি, কিচ্ছু করেননি, শুধু একটু সময়ের অপেক্ষা, একটু সময় দিন, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনার কাছে যদি ফুল টাকাটা আপনি জোগাড় করতে পারেন, তাহলে আমি বলবো ফুল টাকা দিয়ে এই ঝামেলা থেকে বেরিয়ে আসুন। তো এর জন্য বলবো যে প্রপার নলেজ নেওয়ার চেষ্টা করুন। আমার মতো বহু ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিওগুলো দেখুন, আরবিআই গাইডলাইন সম্পর্কে জানুন। আপনার যে খারাপ সময় আছে, খারাপ সময় আস্তে আস্তে চলে যাবে, এবং ভালো সময় এক না একদিন অবশ্যই আসবে, এবং সেটা খুব তাড়াতাড়ি আসবে। এবং আমার সাথে যদি কথা বলতে চান, দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। আমি বিকেল 6টার পর আপনাকে কল ব্যাক করে নেবো। ধন্যবাদ, জয় হিন্দ।